ইন্দোনেশিয়ার একটি নির্জন গ্রাম, যেখানে হঠাৎ করেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। গ্রামের কিছু মানুষ যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। তাদের আচরণ, চলাফেরা সবকিছুই অস্বাভাবিক। মুখ ফ্যাকাশে, শরীর থেকে আসছে পচা গন্ধ। দেখলেই মনে হয় ওরা আর আগের মতো নেই। এদিকে ফিত্রি আর রেজালের মা অনেকদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত, কিন্তু হঠাৎ করেই একদিন তিনিও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠেন। প্রথমে বিষয়টা অলৌকিক মনে হলেও তার আচরণ ধীরে ধীরে সন্দেহজনক হয়ে ওঠে। প্রতিদিন একই খাবার রান্না করা আর অস্বাভাবিকভাবে খাবার খাওয়ার ধরন, সব মিলিয়ে একটা প্রশ্ন উঠেই আসে, তিনি কি সত্যিই আগের সেই মানুষটি? ধীরে ধীরে জানা যায়, গ্রামের কিছু মানুষের জায়গায় কারিন জিন বসানো হচ্ছে। অর্থাৎ আসল মানুষগুলোকে হত্যা করে কালো জাদুর মাধ্যমে তাদের জায়গায় অন্য কিছু এনে বসানো হচ্ছে। কিন্তু কেন? কে করছে এসব? এর পিছনে আসল উদ্দেশ্যটাই বা কি? এটা শুধু একটা হরর গল্প না, এর ভিতরে লুকিয়ে আছে সমাজের একটা বার্তা, একটা প্রতিশোধের গল্প এবং কিছু কঠিন বাস্তবতা। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ার নতুন হরর থ্রিলার মুভি কারিন 2। আগের পার্টের সাথে এর কোনো মিল নেই। আমি আসিফ, থাকছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে। চলুন তাহলে ঢুকে পড়ি সেই ভয়ঙ্কর দুনিয়ায়, যেখানে ভয় আপনাকে ছাড়বে না। ভিডিও শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। গল্পের শুরুতেই দেখা যায় একটা ভাঙা ঘরের ভেতরে একজন ব্যক্তি কালো জাদুতে মগ্ন। এরপরই দৃশ্য বদলে যায়। একজন লোক কবর খুঁড়ে একটা লাশ বের করার চেষ্টা করছে। এই ঘটনাটা লুকিয়ে লুকিয়ে দেখছিল জায়া নামের একটি ছেলে, কিন্তু হঠাৎই সে শব্দ করে ফেলে। ভয়ে জায়া পড়ে যায়, কিন্তু উঠে দাঁড়ানোর পর সে দেখে লোকটি আর সেখানে নেই। সে ধীরে ধীরে কবরের কাছে এগিয়ে যায় এবং যা দেখে তাতে সে পুরোপুরি ভয় পেয়ে যায়। এটা তার মায়ের লাশ, কবর থেকে তুলে নেওয়া হয়েছে। ভয় আর আতঙ্কে সে দৌড়ে বাড়িতে ফিরে আসে। সেদিন রাতে যখন সে ঘুমাচ্ছিল, সে অনুভব করে তার মা তার কাছে এসেছে। মা তাকে বলছে, ভয় পাস না, আমি ফিরে এসেছি। এবার আমরা পরিচিত হই ফিত্রির সাথে। ফিত্রি একটি হাই স্কুলের নতুন শিক্ষক হিসাবে যোগ দিয়েছে। এ স্কুলের প্রিন্সিপাল ছিলেন তার মা ওয়াতি। তিনি হঠাৎ করেই প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে তিনি আর আগের মতো কিছুই করতে পারেন না। এদিকে রেজাল ফিত্রির ছোট ভাই, সে একই স্কুলের ছাত্র। ফিত্রি তার মাকে খুব ভালোবাসে এবং সম্মান করে। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে মাকে খাইয়ে দিয়ে দোয়া নিয়ে বের হয়। সে চায় একদিন তার মায়ের মতোই একজন ভালো শিক্ষক হতে। অন্যদিকে গ্রামের এক দরিদ্র মানুষ মাকমুর, তার কাজ হলো ময়লা পরিষ্কার করা। একদিন সে দূর থেকে দেখে কিছু বড় ছেলেরা তার ছেলে জায়াকে খুব খারাপভাবে বিরক্ত করছে। একজন বাবা হিসাবে সেই দৃশ্য তার সহ্য হয় না। সে সরাসরি স্কুলে গিয়ে প্রিন্সিপাল গুন্তারের কাছে অভিযোগ জানায়। সে চায় তার ছেলের জন্য বিচার, কিন্তু গুন্তারের প্রতিক্রিয়া ছিল ঠান্ডা। তিনি বিষয়টা গুরুত্ব না দিয়ে বলেন, দেখা যাবে। মাকমুর বারবার অনুরোধ করে, এই সমস্যাটা অনেক দিন ধরেই চলছে। কিন্তু গুন্তার স্পষ্ট জানিয়ে দেয়, যদি এই বিষয় নিয়ে ব্যবস্থা নেওয়া হয় তাহলে স্কুলের সুনাম নষ্ট হবে, এমনকি জায়া পরীক্ষাও দিতে পারবে না। তারপর সে মাকমুরকে টাকা অফার করে, যেন বিষয়টা সে চেপে যায়। এই অপমানটা মাকমুরের ভিতরে গভীরভাবে গেঁথে যায়। এই পুরো ঘটনাটা দূর থেকে দেখছিল ফিত্রি। সে এগিয়ে এসে মাকমুরকে আশ্বস্ত করে, আপনি চিন্তা করবেন না, আমি বিষয়টা দেখব। কিন্তু মাকমুরের একটাই কথা, সে শুধু চায় তার ছেলে যেন শান্তিতে পড়াশোনা করতে পারে। পরে ফিত্রি জায়াকে নিজের অফিসে ডেকে আনে। সে তার শরীরের দাগগুলো দেখে স্পষ্ট বুঝতে পারে ছেলেটি দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার। ফিত্রি জানতে চায় কারা এসব করেছে, কিন্তু জায়া ভয়ে কিছুই বলতে চায় না। তার একটাই উত্তর, এতে কিছুই পরিবর্তন হবে না। ফিত্রি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই স্কুল ছুটি হয়ে যায়। বাইরে এসে ফিত্রি তার ভাই রেজালকে বলে জায়াকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। কিন্তু সেই সময় পিছন থেকে কিছু ছেলে রেজালকে অপমান করে। তারা বলে, তুই কি জায়ার পাহারাদার নাকি? এই কথাগুলো শুনে ফিত্রি বুঝে যায় এ ছেলেগুলোই আসল অপরাধী। স্কুল শেষে গ্রামে একটি সভা হয়। সেখানে গ্রামের প্রধান এবং একজন হুজুর বক্তব্য দিচ্ছিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ছেলেগুলো জায়াকে নির্যাতন করে তারা আসলে এই প্রভাবশালী মানুষদেরই সন্তান। ফিত্রি আবারও গুন্তারের কাছে গিয়ে বিচার চায়, কিন্তু এবারও সে বিরক্ত হয় এবং বিষয়টা এড়িয়ে যায়। এদিকে জায়া যখন বাড়ি ফিরছিল তখন মনে হচ্ছিল কেউ তাকে অনুসরণ করছে। ভয়ে সে লুকিয়ে পড়ে, কিন্তু তাতেও লাভ হয় না। একজন লোক এসে তার মুখে গোবর ছুঁড়ে মারে। ভয়ে দৌড়াতে দৌড়াতে সে গ্রাম প্রধানের গাড়ির সাথে ধাক্কা খায়, তবুও সে থামে না, কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাটা দেখে ফিত্রি আরো নিশ্চিত হয় যে জায়া সত্যিই মারাত্মক নির্যাতনের শিকার। এরপর ফিত্রিকে আবার স্কুলে ডাকা হয়। সে বাইরে থেকে দেখে গুন্তার তার অফিসে বসে কাজ করছে, কিন্তু ভিতরে ঢুকে লাইট জ্বালাতেই সে থমকে যায়। ঘরে কেউ নেই, কিন্তু একটু আগেই তো সে দেখেছিল
গুন্তার সেখানেই ছিল। হঠাৎ তার চোখে পড়ে টেবিলের পাশে কারো একটা পা। ধীরে ধীরে সে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে সে যা দেখতে পায় তা দেখে সে আঁতকে ওঠে। গুন্তারকে ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছে, তার চোখ দুটো উপড়ে ফেলা। ভয়ে সে চিৎকার করে ওঠে, কিন্তু আশ্চর্যজনকভাবে লোকজন এসে কিছুই দেখতে পায় না। ঘর একদম স্বাভাবিক। কেউ বিশ্বাস করতে চায় না যা ফিত্রি দেখেছে, কিন্তু ফিত্রি নিশ্চিত সে ভুল দেখেনি। কিন্তু তার কথা শুনে পুলিশ ডাকা হয় আর তদন্ত শুরু হয়। সে বাসায় চলে আসে। পরদিন সকালে রেজাল যখন খাবার খাচ্ছিল, তখন ফিত্রি তাকে সেই বদমাশ ছেলেগুলোর সাথে মিশতে মানা করে, কিন্তু সে রাগ করে খাবার থেকে উঠে যায়। ফিত্রি যখন তার মায়ের কাছে যায়, তখন দেখতে পারে যে তার মায়ের কম্বলটা বেশ নষ্ট হয়ে গিয়েছে। তাই সে সেটাকে নিয়ে মাকমুরের বাড়িতে চলে আসে। সে সেটা মাকমুরকে তার ব্যবহারের জন্য দিয়ে যায় আর জায়াকে তার সাথে স্কুলে নিয়ে যায়। এখানে বোঝা যায় যে গ্রামের সবচেয়ে গরিব মানুষটা হলো মাকমুর। এরপর তারা সেখান থেকে চলে গেলে গ্রামের এক পাহারাদার সামিন মাকমুরের কাছে আসে। সে সরাসরি মাকমুরকে বলে গত রাতে সে মাকমুরের গাড়ি স্কুলের কাছে দেখেছে আর মিস্টার গন্তুরের সাথে তার কিছু একটা সম্পর্ক আছে বলেও সে সন্দেহ করেছে। সামিন বুঝিয়ে দেয় সে আসলে সব দেখেছে, তবে যদি মাকমুর চায় তাহলে বিষয়টি সে চেপে রাখতে পারে। তার বদলে তার কিছু টাকা চাই। মাকমুর তখন কিছু না বলে তাকে বসতে বলে আর ভেতরে চলে যায়। সামিন ভাবে হয়তো সে টাকা আনতে গেছে, কিন্তু হঠাৎ করেই ঘটনা পুরোপুরি উল্টে যায়। মাকমুর একটি কুড়াল নিয়ে সামিনের মাথায় আঘাত করে, সেখানেই সামিন মারা যায়। এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যায় মাকমুরই আসলে মিস্টার গন্তুরকে হত্যা করেছে, আর সেটা দেখে ফেলায় সামিনকেও সে শেষ করে দিল। অন্যদিকে স্কুলে গিয়ে শিক্ষক দালিল ফিত্রিকে বলে মিস্টার গন্তুরকে পাওয়া গেছে, তাকে গিয়ে দেখতে। ফিত্রি সেখানে গিয়ে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে মিস্টার গন্তুর তার নিজ ডেস্কে বসে স্বাভাবিকভাবে কাজ করছে। অবাক হয়ে ফিত্রি জিজ্ঞাসা করে, স্যার আপনি কাল কোথায় ছিলেন? গন্তুর অদ্ভুতভাবে উত্তর দেয়, বাড়িতে ছিলাম। তার চাহনি আর আচরণ এতটাই অস্বাভাবিক ছিল যে ফিত্রির ভয় লাগতে শুরু করে এবং সে দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। কিন্তু এখানেই শেষ হয় না। আমরা লক্ষ্য করি গন্তুরের নাক থেকে অদ্ভুত কিছু পোকা বের হচ্ছিল, যা পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তোলে। এরপর ফিত্রি যখন খেলার মাঠের দিকে যাচ্ছিল, পথে সে সামিনকে দেখতে পায়। কিন্তু ব্যাপারটা অদ্ভুত। সামিন অস্বাভাবিকভাবে হাঁটছিল আর তাকে কিছু জিজ্ঞাসা করলেও কোনো উত্তর দিচ্ছিল না। এতে ফিত্রি অবাক হয়ে যায়, কারণ আমরা তো জানি সামিন তো ইতিমধ্যেই মারা গেছে। কিন্তু চমক তো এখানেই শেষ না। হঠাৎ সে দেখে তার পিছন দিক থেকে আবারও সামিন হেঁটে আসছে। একই মানুষ দুই জায়গায়, এটা কিভাবে সম্ভব? খেলার মাঠে পৌঁছে ফিত্রি তার বন্ধুদের সাথে যোগ দেয়। সেখানে গিয়েও দেখা যায় কিছু ছেলেপেলে মিলে জায়াকে খুব বিরক্ত করছে। পরে সে তাদের সবাইকে ডেকে নিজের অফিসে নিয়ে আসে। এবার একে একে তাদের পরিচয় জানা যায়। একজনের নাম ওয়াহাই, সে এই গ্রামের হুজুরের ছেলে। আরেকজন হচ্ছে দারমা, সে গ্রামের প্রধানের ছেলে। তার পাশে বসে আছে তার ভাই রিজাল, যাকে ফিত্রির ভাই হিসাবেও বলা যায়। রিজাল সাধারণত এই গ্রুপের সাথেই থাকে, কিন্তু সে কখনো জায়াকে বিরক্ত করে না, বরং অন্যদের তুলনায় সে একটু ভালো স্বভাবের। বাকি যারা আছে তারা হচ্ছে ফাহারি আর জাকি। একসময় ফিত্রি তাদের জিজ্ঞাসা করে স্কুল শেষে তারা কি করে। তারা হেসে হেসে বলে আড্ডা দেয়, কোরআন তিলাওয়াত করে ইত্যাদি। কিন্তু কথার মাঝেই উহাই হঠাৎ অশালীন ইঙ্গিতপূর্ণ কথা বলতে শুরু করে। সে এমনভাবে কথা বলছিল যা খুবই অস্বস্তিকর ও বাজে লাগার মতো। এই ধরনের খারাপ আচরণ দেখে রিজালেরও খুব খারাপ লাগে, কিন্তু সে ভয়ে কিছুই বলতে পারে না। শেষ পর্যন্ত ফিত্রি নিজেই তাদের বের করে দেয়। এরপর দেখা যায় জায়া বাথরুমে যাওয়ার সময় কিছু ছেলে পেলে তাকে আটকে ফেলে। তারা তাকে দোষারোপ করে যে সে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। তারপর তারা সবাই মিলে তাকে মারধর শুরু করে। শুধু তাই না, তারা তাকে বাথরুমের ভিতরে ফেলে আরও অপমানজনক আচরণ করে, যা অত্যন্ত নিষ্ঠুর। এই পরিস্থিতি দেখে রিজাল তাদের বাধা দেওয়ার চেষ্টা করে এবং বলে এগুলো বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তাতেও কেউ থামে না। অনেক নির্যাতনের পর জায়া বাড়ি ফিরে যায়। সে একা একাই বাথরুমে নিজের নোংরা কাপড় পরিষ্কার করছিল। তার বাবা দূর থেকে সবকিছু দেখছিল, নিজের সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে। ধীরে ধীরে এই ঘটনাগুলোর কারণে জায়ার আচরণ বদলে যেতে থাকে। সে কারোর সাথে মিশে না, এমনকি নিজের বাবার সাথেও না। একা একা কাঁদে। একসময় তার মা তার কাছে আসে। সে মায়ের বুকে মাথা রেখে কিছুটা শান্তি পায়, কিন্তু আসলে সেটি তার আসল মা ছিল না। এরপর দেখা যায় সে বাইরে থেকে ঘরে ঢুকে দেখে তার মা টেবিলে বসে আছে। হঠাৎ তার মা ঘুমে ঢলে পড়ে আর হাত থেকে কুপিটা পড়ে যায়। সেখান থেকেই আগুন ধরে যায় এবং তার চোখের সামনে তার মা পড়ে যায়। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। বোঝা যায় পুরো ঘটনাটাই একটা দুঃস্বপ্ন ছিল। সেই রাতে ফিত্রি আর তার মা ওয়াতি একসাথেই ঘুমিয়েছিল। হঠাৎ করে ওয়াতির ঘুম ভেঙে যায়। সে চুপচাপ শুয়ে শুয়ে কিছু একটা ভাবছিল।
এরপর আমরা তার চিন্তার ভিতরে চলে যাই। দেখা যায় সে তখন স্কুলের প্রিন্সিপাল ছিল। তার কাছে মাকমুর নামে একজন ব্যক্তি একটি অভিযোগ নিয়ে আসে। সে জানায় তার ছেলেকে কিছু ছেলেপেলে মিলে মারধর করে, অপমান করে এবং নির্যাতন করে। ওয়াতি তখন সেই ছেলেগুলোর নাম লিখে নিচ্ছিল যাতে তাদের শাস্তি দেওয়া যায়। কিন্তু যখন মাকমুর তার নিজের ছেলে রিজালের নামও বলেছিল, তখন ওয়াতি সেটা রিপোর্টে আর লেখেনি। অর্থাৎ সে নিজের ক্ষমতার অপব্যবহার করছিল। এই ঘটনা থেকে বোঝা যায় জায়া অনেক ছোটবেলা থেকেই নির্যাতনের শিকার হয়ে আসছে, আর তার বাবা মাকমুর বহুদিন ধরেই ন্যায় বিচার পাওয়ার চেষ্টা করছিল। যাই হোক, তখন ফজরের আজান হয়। নামাজ পড়ার জন্য ওয়াতি অজু করতে যায়। অজু করার সময় হঠাৎ তার লাঠিটা পড়ে যায়, কিন্তু সে বিষয়টা তেমন গুরুত্ব দেয় না। অজু শেষ করে লাঠি তুলতে গিয়ে লাঠিটা যেখানে পড়েছিল সেখানে আর নেই। ঠিক তখনই ঘরের ভিতর থেকে একটা অদ্ভুত শব্দ আসে। মনে হয় যেন ওপর থেকে একটা ছুরি মেঝেতে পড়লো। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ছুরিটা তুলতে যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে মাকমুর এসে তাকে আক্রমণ করে এবং সেখানেই তাকে হত্যা করে। সকাল হয়ে যায়, ফিতরের ঘুম ভাঙে, কিন্তু ঘুম থেকে উঠে সে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বরং সে খুবই খুশি হয়ে যায়। সে দেখে তার মা একদম সুস্থ হয়ে গেছে, স্বাভাবিকভাবে হাঁটাচলা করছে। সে আনন্দে তার ভাইকে ডেকে বলে, দেখ, মা পুরোপুরি ভালো হয়ে গেছে। তারা সবাই খুবই খুশি হয়ে যায়, কিন্তু এই হঠাৎ সুস্থ হয়ে যাওয়ার ঘটনাটা কিভাবে সম্ভব হলো সেটা নিয়েও তাদের মনে একটা সন্দেহ থেকেই যায়। অনেকদিন পর তাদের মা নিজের হাতে রান্না করে কলাপাতায় মোড়ানো মাছ, একটা বিশেষ ধরনের খাবার। এরপর দেখা যায় ফিতরি স্কুলে যায় এবং প্রিন্সিপাল গুন্তরের কাছে একটি ফাইল নিয়ে যায়। এই ফাইলে সাইন দরকার ছিল। ফাইলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এতে লেখা ছিল যারা জায়াকে নির্যাতন করেছে তাদের অভিভাবকদের ডাকা হবে এবং বিষয়টা নিয়ে কথা বলা হবে। কিন্তু ফাইলটা দেখেই প্রিন্সিপাল গুন্তর রেগে যায়। সে একরকম বিরক্তি দেখায়। ফিতরি ভয়ে সেখান থেকে চলে আসে। এরপর ফিতরি সরাসরি গ্রামের প্রধান দারমাওয়ানের কাছে যায়। সে বলে, আমি আপনার ছেলে দারমার শিক্ষক, তার আচরণ নিয়ে কিছু কথা বলতে চাই। এটা শুনে গ্রামের প্রধান খুব রেগে যায়। সে কিছু না বুঝেই দারমাকে ডেকে এনে সবার সামনে তাকে থাপ্পড় মারে। এই ঘটনাটায় ফিতরি ভয় পেয়ে যায় এবং দ্রুত বলে, না না, কিছু হয়নি, ভুল বোঝাবুঝি হয়েছে। এভাবে পরিস্থিতি সামলে সে সেখান থেকে চলে আসে। এরপর ফিতরি কিছু খাবার কেনার জন্য গ্রামের একটা ছোট হোটেলে যায়। সেখানে আতি নামে একটা বৃদ্ধা মহিলা কাজ করে। তার নাতনির নাম নিসা। ফিতরি লক্ষ্য করে সেই ছেলেটির টেবিলে দারমা আর তার বন্ধুদের নাম লেখা আছে। সে আতিকে জিজ্ঞেস করে, তারা কি নিয়মিত এখানে আসে? আতি বলে, হ্যাঁ, প্রায়ই আসে। হোটেল থেকে বের হওয়ার পর রাস্তার মধ্যে ফিতরি পাহারাদার সামিনকে দেখতে পায়, কিন্তু তখন ছোট্ট মেয়ে নিসা বলে ওঠে, এই লোকটি আসলে সামিন না। এই কথাটা ফিতরিকে বেশ চিন্তায় ফেলে দেয়। এরপর সে খাবার নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে তার মা আবারও রান্না করছে, আগের মতোই কলাপাতায় মোড়ানো মাছের মতো একটা খাবার। ওয়াতি তখন নিজের মেয়েকে খাওয়াতে থাকে, কিন্তু খাবারের স্বাদ এতটাই খারাপ ছিল যে ফিতরি সেটা খেতেই পারে না, ফেলে দেয়। এরপর যখন সে তার মায়ের মুখের দিকে তাকায়, তখন ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পায়। তার মায়ের মুখ থেকে পোকা বের হচ্ছে। এটা দেখে সে ভয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। অন্যদিকে সেই বৃদ্ধা আতির হোটেলের ছেলেগুলো আড্ডা দিচ্ছিল। সেখানে রিজালও ছিল। দারমা তখন রিজালকে খুব খারাপ ভাষায় গালি দিচ্ছিল। সে বলছিল, তোর বোন কি সাহসে আমার বাবার কাছে নালিশ করতে গেছে, সুযোগ পেলে দেখে নেব। এরপর তারা সবাই মিলে ঠিক করে জায়াকে আরো কঠিন শাস্তি দিতে হবে। দারমা নির্দেশ দেয় এখনই জায়াকে ধরে আনতে হবে। ওয়াহাই আর জাকি তখন জায়াকে খুঁজতে বের হয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের দেখা হয় মাকমুরের সাথে। সে তখন ময়লা কুড়াচ্ছিল। তারা জিজ্ঞাসা করে, আঙ্কেল, জায়া কোথায়? ওর সাথে একটু কাজ আছে। মাকমুর বলে সে বাড়িতেই আছে। এরপর তারা জায়ার বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু হঠাৎ করেই পিছন থেকে মাকমুর ময়লার গাড়ি দিয়ে তাদের ধাক্কা দেয়। তারা গুরুতরভাবে আহত হয়। এরপর সে ভয়ঙ্করভাবে তাদের হত্যা করে একটা ধারালো লোহার রড দিয়ে। এরপর দেখা যায় মাকমুর দুটো ছোট পুতুল কাপড়ের কাপড়ে জড়িয়ে তাতে ওয়াহাই আর জাকির শরীরের কিছু অংশ ব্যবহার করে কালো জাদু করতে শুরু করে। তার উদ্দেশ্য ছিল তাদের কারিন বা প্রতিরূপ তৈরি করা। ফলস্বরূপ সেই দুইজনের মতো দেখতে সত্তা আবারও হোটেলে উপস্থিত হয়, কিন্তু তারা একদমই নীরব, কোনো কথা বলে না, কোনো প্রতিক্রিয়াও দেখায় না। এটা দেখে দারমা আরো রেগে যায় এবং বলে, তোরা জায়াকে আনতে পারলি না কেন? শেষে তারা সিদ্ধান্ত নেয় পরের দিন স্কুলে জায়াকে ধরতে হবে। সেদিন রাতে রিজাল বাড়ি ফিরে তার মায়ের সাথে খেতে বসে। সে লক্ষ্য করে তার মা অদ্ভুতভাবে খাবার খাচ্ছে, যা খুবই অস্বাভাবিক। সে বুঝতে পারে তার মায়ের আচরণে কিছু একটা সমস্যা আছে। এদিকে ফাহারি মদ খেয়ে মাতাল অবস্থায় বাড়ি ফিরছিল। ঠিক তখনই মাকমুর তাদের আক্রমণ করে এবং আগের মতোই তাকে হত্যা করে। এভাবে দেখা যায় জায়াকে যারা নির্যাতন করত তাদের মধ্যে 3 জনই মারা গেছে। কিন্তু মাকমুর এখানেই থেমে থাকে না। সে বৃদ্ধা আতির হোটেলে যায় এবং তাকেও হত্যা করতে শুরু করে। ঠিক তখনই ফিতরি সেই পথ দিয়ে যাচ্ছিল। হোটেলের ভিতর থেকে অদ্ভুত শব্দ শুনে সে ভিতরে তাকায়। সে দেখে কেউ একজন আতিকে হত্যা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাকমুর বুঝতে পারে যে কেউ তাকে দেখছে। তখন সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ফিতরি এই ঘটনা কারো কাছে বলার জন্য একজনকে খুঁজছিল। ঠিক তখনই সে মাকমুরকে দেখতে পায়।
কিন্তু বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে এই লোকটার সাথে আসলে কিছু অস্বাভাবিক জড়িত আছে। পরে ফিত্রি সেই বৃদ্ধা মহিলা আতির সাথে মাকমুরকে নিয়ে তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সবাই অবাক হয়ে যায়। আতির একদম স্বাভাবিকভাবে হাঁটাচলা করছে, যেন কিছুই হয়নি, অথচ তার নাতি পরিষ্কারভাবে বলে দেয় এটা আমার দাদি না। এই কথা শুনে ফিত্রির সন্দেহ আরো বেড়ে যায়। পরের দিন সকালে নাস্তার সময় ফিত্রি খেয়াল করে যে তার মা আবারও আগের মতো একই খাবার রান্না করেছে। সেই এই ঘটনা তার ভাইকে বলে এবং জানতে চায় তারও কি সন্দেহ হচ্ছে কিনা, কিন্তু তার ভাই তখন বিষয়টি ঠিক বুঝে উঠতে পারে না। এদিকে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। স্কুলের শিক্ষক দালিল যখন প্রিন্সিপাল গন্তুরের অফিসে যায়, তখন সে সেখানে পচা লাশের মতো একটা গন্ধ পায়। পরে হঠাৎ টেবিল থেকে কলমদানি পড়ে গেলে সেটা তুলতে গিয়ে সে নিচে তাকায় এবং ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে। গন্তুরের পা পুরোপুরি পচে গেছে আর সেখানে পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল। এটা দেখে সে ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর ফিত্রি গ্রামে এক হুজুরের কাছে যায় এবং জিজ্ঞাসা করে জিন বা অতি প্রাকৃতিক সত্তা কি মানুষের মতো রূপ ধারণ করতে পারে। হুজুর তখন একটা হাদিসের কথা বলে, যেখানে বলা হয় প্রত্যেক মানুষের সাথে একটি করে জিন, কারিন জিন থাকে। তিনি আরো বলে অনেক সময় মানুষের মৃত্যুর পর তাদের পরিচিতদের কাছে কিছু সময়ের জন্য সেই জিনের প্রভাব বা রূপ দেখতে পাওয়া যায়। ফিত্রি তখন প্রশ্ন করে, তাহলে কি আমরা মৃত মানুষের হুবহু রূপও দেখতে পারি? হুজুর বলে, এই বিষয়ে নিশ্চিতভাবে বেশি কিছু বলা যায় না। জিনের জগৎ খুবই রহস্যময়, তাই আমাদের শুধু আল্লাহর আশ্রয় নেওয়াই সবচেয়ে নিরাপদ। এদিকে জায়া যখন বাথরুমে ছিল, তখন কেউ তাকে আক্রমণ করে। তাকে খুব খারাপভাবে অপমান ও মারধর করা হয়। বলতে থাকে, তোর বাবা তুই দুজনেই আবর্জনা। ভয়ে জায়া কিছুই বলতে পারছিল না। তাকে ডাস্টবিনে পড়ে থাকা নোংরা জিনিসের ভিতরে মুখ ঢুকিয়ে দেওয়ার মতো অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই সেখান থেকে তার 3জন বন্ধু হাজির হয়, ওয়াহু, ফাহারি আর জাকি। তারা এসে জায়ের পাশে দাঁড়ায়, কিন্তু পরিস্থিতি আরো অদ্ভুত হয়ে যায়। জায়াকে মারার বদলে তারা উল্টা বলে তোকেই মরতে হবে। কিন্তু পরের মুহূর্তে জায়া অদ্ভুতভাবে হাসতে শুরু করে, যেন সে ব্যথা বা ভয় কিছুই অনুভব করছে না, বরং এই ঘটনাটা উপভোগ করছে। কিছুক্ষণ পরেই দার্মা যখন সেখান থেকে বের হচ্ছিল, তখন সে হঠাৎ খুব ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে। সামনে তার 3 বন্ধু আবার আসছে, আবার পাশ থেকে আসছে, মানে যেন একসাথে একাধিক জায়গা থেকে তারা এগিয়ে আসছে। ঠিক তখনই সবকিছু হঠাৎ থেমে যায় এবং পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই হয়নি। এরপর ফিত্রি আবার হুজুরের কাছে যায়। সে জিজ্ঞাসা করে, এমন কোনো উপায় আছে কি যাতে কারিন জিনদের আসল রূপ দেখা যায়? তখন হুজুর তাকে একটি কাগজ দেয়। কাগজে একটি আয়াত লেখা ছিল এবং বলেন, এটা পড়ে দেখো, আল্লাহর উপর ভরসা রাখো। ঠিক তখনই হুজুরের ছেলে ওয়াহাই সেখানে আসে। হুজুর তাকে জিজ্ঞাসা করে, তুমি সারা রাত কোথায় ছিলে? কিন্তু সে কোনো উত্তর দেয় না, চুপচাপ থাকে। এরপর দেখা যায় হুজুর নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষ হওয়ার পর হঠাৎ মুসল্লিরা দ্রুত মসজিদ থেকে বের হয়ে যায়, কারণ ওখানে ভয়ঙ্কর পচা লাশের একটা গন্ধ ছড়িয়ে পড়েছে। হুজুর সেটা বুঝতে পারেন এবং সাথে সাথে কাগজে লেখা আয়াতটি তেলাওয়াত করতে শুরু করেন। যখন তিনি তেলাওয়াত শুরু করেন, তখন পিছনের দিকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। তার ছেলের আসল রূপ দেখা যাওয়ার মতো একটা অনুভূতি তৈরি হয়, কিন্তু তিনি ঘুরে কিছুই দেখতে পান না। তবুও বুঝতে পারেন তার পিছনে কিছু একটা আছে। এরপর হঠাৎ ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। এরপর সেই ভয়ঙ্কর চিৎকারটা মসজিদের ভিতরের পরিবেশটাকে পুরোপুরি থমথমে করে দেয়। হুজুর বুঝতে পারেন তার পিছনে যে কিছু আছে সেটা সাধারণ কিছু না। তিনি দ্রুত আবার কাগজে লেখা আয়াত তিলাওয়াত করতে থাকেন। তিলাওয়াত যতই জুড়ে হতে থাকে, পরিবেশ ততই ভারী হয়ে যায়। মনে হতে থাকে যেন অদৃশ্য কোনো শক্তি পুরো মসজিদকে ঘিরে ফেলেছে। কেউ সেখানে এগিয়ে গেলে হঠাৎই মাকমুর হাজির হয় এবং খুব দ্রুত তাকে আক্রমণ করে। কোনো কিছু বোঝার আগেই সে হুজুরকে শেষ করে দেয়। এদিকে রাতে ফিত্রির মা তাকে খাবারের জন্য ডাকতে থাকে। ফিত্রি আগেই সন্দেহ করেছিল, তাই সে আবারও সে আয়াতটি পড়তে শুরু করে। আয়াত পড়া শেষ হওয়ার সাথে সাথেই সে ভয়ে থমকে যায়, কারণ পরিস্থিতি আরো অস্বাভাবিক হয়ে ওঠে। ফিত্রি তার ভাই রেজালকে সবকিছু খুলে বলে এবং তাকে সতর্ক করতে থাকে। রেজাল প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু ফিত্রি তাকে অনুরোধ করে একসাথে আয়াতটি পড়তে। ঠিক তখনই পাশের ঘর থেকে শব্দ আসে। রেজাল সেখানে গিয়ে দেখে তার মা মাটিতে কিছু একটা তুলছে। ফিত্রি বারবার চিৎকার করে বলে, ওটা মা না। কিন্তু রেজাল কিছু না শুনে তার মায়ের দিকে এগিয়ে যায়, আর কাছাকাছি যেতেই তার সামনে ভয়ঙ্কর রূপ প্রকাশ পায় এবং মুহূর্তেই সে আক্রমণের শিকার হয়। ফিত্রি কোনোভাবে রেজালকে টেনে নিয়ে বাইরে বের হয়ে আসে। এরপর তারা বাইরে এসে দেখে গ্রামটা ধীরে ধীরে আরো অস্বাভাবিক হয়ে উঠছে। এরপর ফিত্রি আর রেজাল দুজনেই বুঝতে পারে পুরো গ্রামটাই যেন ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। মানুষজনের আচরণ বদলে যাচ্ছে আর চারপাশে এক ধরনের অদ্ভুত ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে। ঠিক তখনই তারা এক পাহারাদার সামিনকে দেখতে পায়, যাকে দেখে প্রথমে স্বাভাবিক মনে হলেও পরে বোঝা যায় সেও অস্বাভাবিক ঘটনার অংশ। ফিত্রি আর রেজাল বাধ্য হয়ে আবারও কোরআন তেলাওয়াত শুরু করে। তিলাওয়াত শুরু করতেই সামিনের আসল রূপ প্রকাশ পেতে শুরু করে। তার শরীরের মধ্যে থেকে সেই কারিন জিনের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। এরপর তারা একে একে গ্রামের নানা জায়গায়, আতির বাড়ি, উস্তাদের বাড়ি, সব জায়গায় একই দৃশ্য। আয়াত তেলাওয়াত করার সাথে সাথেই বোঝা যায়
যারা সেখানে আছে বলে মনে হচ্ছিল তারা আসলে কেউই সম্পূর্ণ মানুষ নয়, বরং তাদের মধ্যে জিনের প্রভাব রয়েছে। তারা দুই ভাই বোন সাহায্যের জন্য গ্রাম প্রধানের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়েও কোনো সমাধান পাওয়া যায় না। উল্টো দার্মা তাদের কথা শুনে উপহাস করতে থাকে আর বিষয়টা নিয়ে মজা নেয়। এটা ফিত্রির সহ্য হয় না, আর রিজাল রেগে গিয়ে দার্মাকে আঘাত করে ফেলে। তবুও সেখান থেকে কোনো সাহায্য না পেয়ে তারা ফিরে আসে। ফেরার পথে রিজাল ফিত্রিকে বলে, আমরা যাদেরকে সন্দেহ করেছি তারা সবাই একই ঘটনার সাথে জড়িত। যারা জায়ের উপর অত্যাচার করেছে বা যারা চুপ থেকে সেটাকে মেনে নিয়েছে, সবাই এতে জড়িত। এই বিষয়টা আরো পরিষ্কার করতে তারা জায়ার বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা জিজ্ঞেস করে মিস্টার গুন্তুর, দার্মা আর সামিন কোথায় আছে, কিন্তু জায়া ঠিকভাবে কিছুই বলতে চায় না। ছোটবেলা থেকে সে অনেক নির্যাতনের শিকার হয়, তার আচরণও অস্বাভাবিক হয়ে গিয়েছে। সে শুধু বলতে থাকে, আমার বাবা আমার মাকে ফিরিয়ে এনেছে। এটা শুনে ফিত্রি বুঝতে পারে এখানে বড় কোনো রহস্য আছে, কারণ জায়ার মা অনেক আগেই মারা গিয়েছে। সে জায়াকে জিজ্ঞাসা করে, তোমার মা এখন কোথায়? এরপর জায়া তাদেরকে বাড়ির পিছনের দিকে ছোট্ট একটা ঘরে নিয়ে যায়। ঘরটা তালাবদ্ধ ছিল। তালা ভেঙে ভিতরে ঢোকার পর তারা ভয়ঙ্কর কিছু জিনিস দেখতে পায়। কালো জাদুর বিভিন্ন উপকরণ ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে। সেখানে অনেকগুলো পুতুল রাখা ছিল, যেগুলো কাফনের কাপড়ে মুড়ানো ছিল, এবং প্রতিটা পুতুলের গায়ে মানুষের নাম লেখা। এর মধ্যে ফিত্রি একটা পুতুলে নিজের মায়ের নামও দেখতে পায়। সে অবাক হয়ে যায়। জায়ার মায়ের নাম লেখা পুতুলটাও সেখানে ছিল। ফিত্রি তখন জায়াকে বলে, এটা তোমার মা না, এটা সত্যি না। কিন্তু জায়া সেটা মানতে চায় না। সে জোর দিয়ে বলে, এটাই আমার মা। ফিত্রি তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে তার মা আগেই মারা গিয়েছে, কিন্তু জায়া শুনে না। ঠিক তখনই জায়া কোরআনের সেই আয়াত পড়তে শুরু করে। সাথে সাথে ভয়ঙ্কর কিছু পরিবর্তন ঘটে। তার মায়ের আসল রূপ বের হয়ে আসে। সেটা হয়ে যায় একটা জিনের রূপ, যা খুবই রাগান্বিত হয়ে ওঠে এবং ফিত্রির দিকে আক্রমণ করতে আসে। রিজাল তখন বোনকে বাঁচাতে এগিয়ে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে একটি পুতুল আগুনে পুড়ে যায়। সেই পুতুলটি ছিল জায়ার মায়ের। পুতুলটি পুড়ে যেতেই তার সাথে যুক্ত জিনও ধ্বংস হয়ে যায়। জায়া চিৎকার করে কান্না করতে শুরু করে। সে ভেঙে পড়ে। রিজাল তখন বুঝতে পারে যে তার মায়ের সাথে জড়িত পুতুলটিও আসলে নষ্ট হয়ে গেছে। এরপর তারা সব পুতুল সংগ্রহ করে জায়া সহ সেখান থেকে বের হয়ে আসে। এদিকে গ্রাম প্রধানের বাড়িতে আরেকটি ঘটনা ঘটে। মাকমুর সেখানে গিয়ে দার্মাকে মারধর করে এবং এক পর্যায়ে তাকে মেরেই ফেলে। কিন্তু বের হওয়ার সময় গ্রাম প্রধান তাকে দেখে ফেলে, আর মুহূর্তেই পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে মাকমুর গ্রাম প্রধানের ছেলেকে মেরে ফেলেছে। সবাই মাকমুরকে ধরে মারতে শুরু করে। জায়া তার বাবাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কেউ তাকে ছাড়ে না। মাকমুর তখন সবাইকে বলে, সে শুধু একজনকে না, অনেককেই মেরেছে, কারণ তারা তার ছেলের কষ্টের জন্য দায়ী। তারপর সে কালো মন্ত্র পড়তে শুরু করে। সাথে সাথে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়, আর সে যাদের হত্যা করেছিল তাদের আত্মা বা জিন রূপে তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে রক্ষা করে। ফিত্রি তার মাকে সেখানে দেখে একদম ভেঙে পড়ে। সে বুঝতে পারে মাকমুর শুধু অন্যদেরই না, তার মাকেও মেরে ফেলেছে। এই কথা ভেবে সে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার মা কেন, আমার মা কি দোষ করেছিল? তখন মাকমুর শান্ত গলায় বলে, তার মা একজন মুনাফেক ছিল। সে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেনি। যারা এখানে ছিল তারাও নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করেনি। তারা অন্যায় আর সহিংসতাকে চুপচাপ সহ্য করেছে, তাই সে বাধ্য হয়ে সহিংসতার পথ বেছে নিয়েছে। এরপর আমরা দেখি ফিত্রি কাঁদতে কাঁদতে কোরআনের একটি আয়াত তিলাওয়াত শুরু করে। ঠিক সেই মুহূর্তে ভয়ঙ্কর ঘটনা ঘটে। যারা মারা গিয়েছিল তারা আবার ভয়ঙ্কর বিকৃত রূপে ফিরে আসে। তাদের চেহারা আবারও ভয়ানক হয়ে ওঠে, আর সবাই প্রচণ্ড রেগে ফিত্রির দিকে এগিয়ে এসে তাকে মারার জন্য। এদিকে রিজাল একটি বুদ্ধিমানের কাজ করে। সে মাকমুরের ঘর থেকে যে পুতুলগুলো এনেছিল সেগুলো আগুনে ফেলে দেয়। সাথে সাথে দেখা যায় সেই সব পুতুল আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আর যাদের সাথে সেগুলো জড়িত ছিল তারাও ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। এই সুযোগে পুরো গ্রামবাসী মাকমুরের উপর চড়াও হয় আর তাকে মারতে শুরু করে। মৃত্যুর আগে মাকমুর জায়াকে বলে, এখান থেকে চলে যাও। জায়া তখন কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে। রিজাল আর ফিত্রি তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। রিজাল সবাইকে আটকে রাখে, যেন কেউ জায়ার কিছু করতে না পারে। ফিত্রি জায়াকে গ্রামের একদম শেষ প্রান্তে নিয়ে গেল এবং বলল, তুমি এখান থেকে চলে যাও, আর কখনো ফিরে আসবে না। দূরে চলে যাও, মানুষ হও, পড়াশোনা করো, বড় হও। জায়া কাঁদতে কাঁদতে গ্রাম ছেড়ে চলে যায়। পরদিন সকালে গ্রামে পুলিশ আসে। পুরো ঘটনার তদন্ত হয়। বিভিন্ন জায়গা থেকে লাশ উদ্ধার করে সবাইকে দাফন করা হয়। এরপর এখানেই গল্প শেষ হয় না। অনেকদিন পর মাকমুরের কবরের কাছে আবার একটি অদ্ভুত নীরবতা দেখা যায়। গ্রামটা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেলেও সেই ঘটনার ভয় এখনো মানুষের মনে রয়ে গিয়েছে। সবাই ভেবেছিল সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু বাস্তবে গল্পটা তখনও শেষ হয়নি। একদিন দেখা যায় জায়া আবার গ্রামে ফিরে এসেছে, লুকিয়ে, একদম নীরবে। তার চোখে তখন আর আগের সেই নির্দোষ কান্না নেই, যেখানে আছে এক অদ্ভুত নীরবতা আর অন্ধকার ছায়া।
সে সরাসরি চলে যায় তার বাবার কবরের কাছে। কবরের পাশে দাঁড়িয়ে সে নিচু গলায় কিছু অজানা নিষিদ্ধ শব্দ উচ্চারণ করতে থাকে। চারপাশের বাতাস যেন হঠাৎই ভারী হয়ে ওঠে। ধীরে ধীরে মাকমুরের কবর থেকে এক অদ্ভুত শক্তি বের হতে থাকে, আর ভেতর থেকে যেন কিছু জেগে উঠছে, যা মৃত থাকার কথা ছিল না। আর এইভাবেই এই মুভিটি শেষ হয়। আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।